দেখো, এসআই এর মেনের জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথ থাকবে, জানো যে 5টা ম্যাথ করতে হয়, 5 পাঁচা হচ্ছে 25 নম্বর। আগে 6টা থাকতো, যে কোনো 5টা করতে হতো, এখন বর্তমানে 5টাই দিচ্ছে, 5টাই করতে হচ্ছে। আগে যেমন জিকেতেও 7টা প্রশ্ন থাকতো, যে কোনো 5টা করতে হতো, এখন কোনো এক্সট্রা দেওয়া থাকে না, যা থাকবে সবই কম্পালসরি করতে হবে। তো যে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ মানে পুরোটা তোমাকে ডেসক্রাইবই করতে হবে। ডেসক্রাইব থেকে আসছে ডেসক্রিপটিভ, মানে লিখে লিখে করতে হবে স্টেপ বাই স্টেপ। শর্টকাট মেথড বা হচ্ছে অ্যালিগেশন মেথড ওখানে অ্যাপ্লাই করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে। কোনো অজানা রাশি বা কিছু থাকলে সেটাকে এক্স ধরে করাই বেশি ভালো, বা সমীকরণ গঠন করে করতে পারো। 100 ধরেও ডেসক্রিপটিভে করা যায়, কিন্তু একটু প্রবলেম হতে পারে। 100 ধরার থেকে এক্স ধরেই করবে, সেটাই বেশি বেটার হবে। কোনো কিছু ক্যালকুলেশন করার ব্যাপার থাকলে ক্যালকুলেশনটা হয়তো 20 × 5/10 এরকম কিছু আছে। তো বুঝতে পারছি আমরা যে 100/10 মানে 10 রেজাল্ট, তো ক্লিয়ারলি ইকুয়াল টু 10ই লিখো, যে ডিজিটগুলোকে কাটা ফাটার দরকার নেই, মানে এইভাবে কেটে এরকম করে কাটা দরকার নেই। এই জিনিসগুলোকে মাথায় রাখবে। কোনো সূত্র যদি ডিরেক্ট তুমি অ্যাপ্লাই করো, হয়তো I = PR/100, এই সূত্রটা যদি প্রকাশ করো, তাহলে আগে একটু বলে দাও কি কোথা থেকে কিভাবে এলো। যে আসল p টাকা হলে t বছরের সুদ, মানে এই বার্ষিক 8% হারে 1 বছরের সুদ হচ্ছে I = PR/100, মানে ওটাকে বলে দাও, দিয়ে করো। মানে ডিরেক্ট কথা নেই বার্তা নেই যে তুমি হয়তো I = PR/100 লিখে দিলে, দিয়ে শুরু করে দিলে। এরকম ভাবে করবে না। মানে যতটা সম্ভব সূত্র না অ্যাপ্লাই করার চেষ্টা করবে, বা সূত্র অ্যাপ্লাই করলেও সূত্রটাকে আগে বলে দিয়ে তারপরে অঙ্ক শুরু করার চেষ্টা করবে। এটা হচ্ছে ডেসক্রিপটিভের নিয়ম। চ্যাপ্টারের গুলো একবার দেখে নাও আগে, যে কোন কোন চ্যাপ্টার গুলোকে জোর দিতে হবে বা করতে হবে। 1 নম্বর হচ্ছে সময় কার্য, চৌবাচ্চা নল, নৌকা স্রোত। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বা পাইপ সিস্টেম, চৌবাচ্চা নল, নৌকা স্রোত, এইটা অনেক বড় একটা চ্যাপ্টার। এখান থেকে অঙ্ক আহ, আসবে একটা, ধরে রাখো। মিশ্রণ থেকে লাস্ট যতদূর দেখছি, যে মিশ্রণ থেকে 2-3 বছর বা 18 সাল, লাস্ট মানে 2013 সালে পড়েছিল, তারপরে দেখি আসেনি। তো এটা আবার ভীষণ ইম্পর্ট্যান্ট আছে মিশ্রণ থেকে পড়ার। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, এই তিনটে থেকে খুব ভালো করে পড়বে। সময় কার্য, চৌবাচানল, ট্রেন, নৌকা স্রোত, মিশ্রণ, সরল চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ বা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তারপরে চলে আসে 7 নম্বর, যেটা সেটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি। 8 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। 8 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটা রিপিট হয়েছে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনুপাত, গড়, বয়সের হিসাব। আর এই যে 10 নম্বর চ্যাপ্টার আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কুচোং। শঙ্কুচোং করার দরকার নেই, তবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত আর গোলক, এই কটা একটু করে রাখো। আর এখানে টোটাল বাকি যে সিলেবাস গুলো দেওয়া আছে সেগুলো ফ্রিলির জন্য। মেনের হচ্ছে এই কটাই সিলেবাস চ্যাপ্টার, যে সময় কার্য, চৌবাচ্চা নল, ট্রেন, নৌকা স্রোতের অঙ্ক, মিশ্রণের, তারপর হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত, গড়, বয়সের হিসাব, শতকরা লাভ ক্ষতি, অংশীদারি কারবার। আর পরিমিতি থেকে বলতে পারো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, এটা করতে পারো। কারণ এর আগে একবার গোলক থেকেও দিয়েছিল, একবার বর্গক্ষেত্র থেকেও দিয়েছিল। অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো, ওইগুলো বলতে পারো যে অ্যারিথমেটিকের মধ্যেই পড়ছে। আর তাছাড়া অন্যান্য বীজগণিত টিজগণিত থেকে আশা করি আসবে না, বা ত্রিকোণমিতি থেকে ডেসক্রিপটিভে আসবে না। ঠিক আছে, যা জ্যামিতি থেকেও ডেসক্রিপটিভে দেবে না। তো সময় কার্য থেকে দেখো যে এইরকম, এইগুলোকে আমরা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বলি, ঐকিক নিয়মের অঙ্ক, যে কিভাবে করতে হবে ডিটেলসে। এখনকার যেমন ক্লাসের 8-এর বইগুলোতে তো এগুলো আছে, তো সেখানে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বলে করে দিয়ে অনুপাত হিসেবে করা আছে, কিন্তু এগুলো ঐকিক নিয়মের অঙ্ক, ডেসক্রিপটিভ ঐকিক নিয়মেই লিখে লিখে করবে। যে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথবে? তাহলে প্রথমে লিখে নেবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে হবে, কতজন লোক বের করতে হবে, লোকটাকে শেষে রাখবে। 1 নম্বর লিখো যে আহ, দেওয়াল, সেটা কি এককে দেওয়া আছে, মিটার এককে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কি সময়,
সময়টা কিসে দেওয়া আছে, দিনে দেওয়া আছে, আর হচ্ছে লোক। তাহলে 280 মিটার দেওয়াল 21 দিনে গাঁথছে কতজন লোক লাগছে? 72 জন। তাহলে 180 মিটার দেওয়াল গাঁথতে হবে 18 দিনে, কতজন লোক লাগবে? তাহলে কি করব, যে 280 মিটার দেওয়াল 21 দিনে গাঁথে 72 জন লোক। তাহলে 1 মিটার দেওয়াল একদিনে গাঁথি। এবার এই জায়গাটা ভালো করে কম্পেয়ার করো। প্রথমে 280 মিটার ছিল, 280-র সঙ্গে একের তুলনা করো। 280 মিটার থেকে 1 মিটার, মানে কাজ কমে গেল। যদি কাজ কমে যায় তাহলে কি হবে? লোকও কম লাগবে, তাহলে ভাগ হবে, মানে 72/280। এবার এখানে দেখো 21 দিন ছিল, 21 দিন থেকে একদিন হয়ে গেল। একদিনে যদি কাজ করতে যাও তাহলে কি অনেক বেশি লোক লাগবে, তাহলে 21টা কি হবে? গুণ হবে। এবার হচ্ছে 100 মিটার দেওয়াল 18 দিনে গাঁথবে। তাহলে আগের লাইনে যতটুকু লেখা ছিল ততটুকু লিখে নিলাম। এবার দেখো 1 মিটার থেকে আবার কি হলো? 100 মিটার, কাজ বেড়ে গেল, মানে লোক বেশি লাগবে, 100 গুণ হলো। আবার একদিনের জায়গায় 18 দিন, বেশি দিন বেড়ে গেল, তাহলে দিন বেড়ে গেলে কি লোক কম লাগবে, তাই 18টা নিচে ভাগ হবে। তাহলে এটাই তুমি হচ্ছে রাফ করে নাও এই জায়গাতে, বা পাশে ওখানে দেখিয়ে দিতে পারো। রাফ বলে ডান দিকে সাইডে কেটে দেখিয়ে দিতে পারো। 4×18 হচ্ছে 72, 4 দিয়ে কাটলে 4×70, এই 0 0 কেটে দিলাম, 3×7 21, মানে হচ্ছে 30। তাহলে হচ্ছে 30 জন লোক লাগবে। তাহলে শেষে অবশ্যই উত্তর লিখে দিও যে অতএব 100 মিটার দেওয়াল 100 মিটার দেওয়াল 18 দিনে গাঁথতে লোক লাগবে 30 জন। ঠিক আছে, এবার এই যে এক্সট্রা আরো ধরো অঙ্ক যেগুলো থাকবে সেইগুলো আমি কিছু পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, বা লিঙ্কও দিয়ে রাখবো আগের ক্লাসের, সেখান থেকে দেখে নেবে, যাতে যদি কোনো অসুবিধা হয়। নেক্সট অঙ্ক কি আছে, যে এক ব্যক্তি 24 কিমি প্রতি ঘন্টা বেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। যাত্রাস্থল থেকে ওই স্থানের দূরত্ব কত? ধরো এই হচ্ছে একটা ডিস্টেন্স। যদি 24 কিমি বেগে সে যায়, তাহলে সেই স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। 5 মিনিট দেরি মানে কি? ধরো দেখা গেলো যে কোনো একটা জায়গায় পৌঁছাতে আসল টাইম যেটা, সেটা হচ্ছে 30 মিনিট লাগার কথা। ঠিক আছে, 30 মিনিট হচ্ছে আসল সময়। তাহলে হচ্ছে 24 কিমি বেগে যখন যাচ্ছে সে, তার 5 মিনিট দেরি হচ্ছে। তাহলে দেরি হচ্ছে মানে কত সময় লাগছে? তার 35 মিনিট সময় লাগছে, তাই তো? তাহলে 5 মিনিট দেরি মানে আসল সময়, ওই 5 মিনিটটাকে কি করব, এখান থেকে মাইনাস করব। এটা মনে রাখতে হবে। আর যখন বেগ সে বেশি স্পিডে যাচ্ছে তখন 6 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে কি, 30 মিনিট যদি আসল সময় হয়, সে 24 মিনিটে চলে যাচ্ছে। তার মানে এই 6 মিনিটটা কি করব, ওই মিনিটের সঙ্গে যোগ করব। এটাকে আগে মাথায় মনে রাখতে হবে। তাহলে চলো, যে আমরা প্রথমে দূরত্বটা ধরে নিই, যে গন্তব্যস্থলের দূরত্ব গন্তব্যস্থলের দূরত্ব x কিমি। কি আছে, এক ব্যক্তি 24 কিমি প্রতি ঘন্টা বেগে স্কুটার চালিয়ে যায়। তার মানে হচ্ছে 24 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/24 ঘন্টায়, আর হচ্ছে x কিমি যায় x/24 ঘন্টা। তাহলে দেখো এই জায়গাতে কি লিখবো, পৌঁছানোর আসল সময়, মানে x কিমি যেতে তার সময় লাগছে x/24, কিন্তু এই যে সময়টা সেটাতে কি বলছে, 5 মিনিট তার দেরি হচ্ছে। তার আসল সময় কি করতে হবে বললাম, 5 মিনিট দেরি হলে এটার সঙ্গে
বিয়োগ করতে হবে x/24 বিয়োগ হচ্ছে 5, কিন্তু এটা ঘন্টায় আছে, 5 মিনিটটা কি মিনিটে আছে, সেজন্য কি করব যে 5/60, ঠিক আছে, এত ঘন্টা। তো ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 5 মিনিট সমান 5/60 ঘন্টা। দেখো জায়গাটা ক্লিয়ার হলো কিনা। এবার একইভাবে কি করব, 30 কিমি বেগে যখন সে যাচ্ছে, 30 কিমি বেগে যখন যাচ্ছে তখন কি 6 মিনিট আগে পৌঁছায়, তার মানে 30 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/30 ঘন্টায়, আর x কিমি যায় x/30 ঘন্টায়। তাহলে এখানেও পৌঁছানোর আসল সময় x/30। তাহলে যখন সে বেশি স্পিডে যাচ্ছে, বেশি স্পিডে যাচ্ছে মানে কি সময় কম লাগবে, তাহলে কম যদি লাগে তাহলে সেই টাইমটা কি করব ওর সঙ্গে যোগ করব, তবে তো ব্যালেন্স হবে। তাহলে যখন বেশি স্পিডে যায় তখন 6 মিনিট আগে পৌঁছায়, এই 6 মিনিটটা কি করতে হবে এর সঙ্গে যোগ দিতে হবে, 6/60। তো এটা হচ্ছে কি 6 মিনিট সমান 6/60 ঘন্টা। তাহলে দুটোই পৌঁছানোর আসল সময়, তাহলে কি করতে পারি, শর্ত দুটোকেই আমরা সমান করে দেব, দুটোকেই সমান করে দেব। উপরেটা কি ছিল, x/24 মাইনাস 5/60 ইকুয়াল টু x/30 প্লাস 6/60। তাহলে এক্স এক্স একদিকে নিয়ে চলে এলাম, 24 আর 30 লসাগু 120, 5×24 হচ্ছে 120, মানে 5x মাইনাস এটা হচ্ছে 4x। এই সমাধানও যখন করবে তখন মনে রাখবে যে যে কোনো জায়গা স্টেপ জাম্প করলে নাম্বার কেটে নেওয়া হতে পারে, সেরকম লেখা থাকে, তো স্টেপ জাম্প কোনো জায়গাতেই করবে না। 60x সমান 120, ইচ্ছে করবে যে তলায় তলায় 60 × 120 কেটে দিতে, কিন্তু ওটা কোনো ডেসক্রিপটিভের প্রসেস নয়। তাহলে x মানে হচ্ছে কত, 22। তো হয়ে গেল, যাত্রাস্থল থেকে ওই স্থানের দূরত্ব হচ্ছে 22 কিমি। যাত্রাস্থল থেকে ওই স্থানের দূরত্ব 22 কিমি। 10 মিনিট অন্তর অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর অন্তর পরপর দুটি ধ্বনি শুনবে। ধরো এরকম একটা জায়গা, ঠিক আছে, যেখান থেকে হচ্ছে কামান দাগা হচ্ছিল, এটা হচ্ছে কামান, হচ্ছে 10 মিনিট অন্তর অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন, এই দিকে যদি কামান দাগা হয় সেই দিকে, ধরো এই দিক থেকে হচ্ছে একটা ট্রেন সেদিকে অগ্রসর হচ্ছিল এবং ট্রেনটি হচ্ছে 72 কিমি/ঘন্টা বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর অন্তর পরপর দুটি ধ্বনি শুনবে। তাহলে এক এক করে করি, আগে চলো। যে শব্দের গতিবেগ যেটা কি বলছে, সেকেন্ডে 380 মিটার, শব্দের গতিবেগ হচ্ছে 380 মিটার, তার মানে শব্দ 1 সেকেন্ডে যায় 380 মিটার, তাই তো। এবার বলছে 10 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছে, তাহলে 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তাই তো। তাহলে 60 সেকেন্ডে যায় 380 × 60 মিটার, অর্থাৎ 1 মিনিটে যায়, এটাকে গুণ করে দিই, দুটো শূন্য, 6×8 = 48, 8, 3×6 = 18, 4 হচ্ছে 22, ঠিক আছে, এত মিটার। এবার 10 মিনিটে বলেছে, তাহলে যে 10 মিনিটে যায়, আবার এর সঙ্গে 10 গুণ করে দাও,
এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। যে শব্দ 1 সেকেন্ডে 380 মিটার যায়, তাহলে 10 মিনিট অন্তর অন্তর যেহেতু কামান দাগা হচ্ছে, তাহলে 10 মিনিটে কতটা দূরত্ব যাবে সেটা আমরা আগে বের করে নিলাম। এবার বলছে কি যে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছে। তাহলে এইদিকে শব্দ আর ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ কি হয়েছে, ট্রেন এইদিকে যাচ্ছে আর কামান দাগা হচ্ছে মানে শব্দের বেগ এইদিকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ পরস্পরের মধ্যে কি বিপরীত দিকে হচ্ছে, মানে যোগ হবে। এটা বুঝলাম, কিন্তু সমস্যা একটা যেটা, সেটা হচ্ছে এখানে এখানে কিমি পার আওয়ারও দেওয়া আছে, আর এখানে 380 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে ট্রেনের গতিবেগ যেটা, সেটাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তা বলে আবার ওই 5/18 বা 18/5 পড়বে না, কারণ ওটা তো শর্টই। যে 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো এটাকে সিম্পলিফিকেশন করলে হয় 5/18, বা 3600/1000 করলে পরে 18/5 দিয়ে সেটাকে আমরা করি, তো ওটা ডেসক্রিপটিভ নিয়ম নয়। তো এই ট্রেনের গতিবেগ যেটা, সেটাকে আগে তুমি করে নাও। তার মানে যে ট্রেন 3600 সেকেন্ডে যায়, 72 কিমি আছে, তাই তো, মানে হচ্ছে 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 20 মিটার। এবার আমাদের বেরিয়ে গেল ট্রেনের গতিবেগ যেটা, সেটা হচ্ছে 20 কিমি পার সেকেন্ড। আর ওইদিকে বাতাসের গতিবেগ হচ্ছে 380 মিটার পার সেকেন্ড। তাহলে কি করবে, যে বাতাস ও ট্রেনের আপেক্ষিক গতিবেগ চারশো মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেল। এই 400 মিটার পার সেকেন্ড, এই কথাটার মানে কি, এই কথাটার মানেই হচ্ছে যে 480 মিটার অতিক্রম করবে 1 সেকেন্ডে। তাহলে হচ্ছে আমাদেরকে এই যে 2,28,000 মিটার আছে, এটা কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কি করব, যে এটা এই যে 400, হ্যাঁ এখানে আমাদেরকে কোশ্চেনটা কি জানতে চেয়েছে, চলো একবার দেখে নিই। যে তাহলে 10 মিনিট অন্তর অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল, মানে এই জায়গা থেকে ধরো কামান দাগা হচ্ছিল, এবং সেই দিকে একটি ট্রেন, মানে এই দিকে একটা ট্রেন যাচ্ছিল 72 কিমি পার ঘন্টা বেগে। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ট্রেনের চালক কতক্ষণ অন্তর অন্তর পরপর দুটি ধ্বনি শুনবে। তার মানে টোটাল ওই যে আমরা 10 সেকেন্ডে 10 মিনিটে কত দূরত্ব বের করে রেখেছি, ওই ডিস্টেন্সটা অতিক্রম মানে করতে কত সময় লাগবে, সেটাই হচ্ছে একটা ধ্বনির সঙ্গে আর একটা ধ্বনির পার্থক্যের সময়। তার মানে 480 মিটার দূরত্ব হয় 1 সেকেন্ডে, তো 1 মিটার দূরত্ব হয় 1/400 সেকেন্ডে, আর হচ্ছে এত দূরত্ব হয়। দূরশূন্য কেটে গেল, 4 দিয়ে করলে হচ্ছে 4×5 = 20, 2 8, 4 7 28, 570 সেকেন্ড। 570 সেকেন্ড মানে কত, 60 দিয়ে ভাগ করলে 6 9 54, মানে হচ্ছে 9 মিনিট 30 সেকেন্ড। 9 মিনিট 30 সেকেন্ড। এটা একটা ভালো অঙ্ক ছিল, এরকম ধরনের অঙ্ক দেয়ও, পরীক্ষাতে আসছেও, তো ভালো করে সেই জন্য দেখে নেবে। তাহলে অতএব ট্রেনের চালক 9 মিনিট 30 সেকেন্ড অন্তর অন্তর পরপর দুটি ধ্বনি শুনবে। অতএব ট্রেনের চালক 9 মিনিট 30 সেকেন্ড অন্তর পর পর দুটি ধ্বনি শুনবে। একটা বাঁদর 60 মিটার উঁচু পোলে উঠতে শুরু করে। প্রথম মিনিটে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার নেমে যায়। 60 মিটার উঁচু পোলে উঠতে তার কত সময় লাগবে? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করো, যে 6 মিটার ধরো উঠলো, পরের মিনিটে আবার 3 নেমে গেল, পরের মিনিটে আবার 6 মিটার ওঠা মানে কি 9 ওঠা, 3 নেমে যাওয়া মানে কি আবার 6, আবার 6 ওঠা মানে 12 ওঠা, 3 নেমে যাওয়া মানে 9,
আবার হচ্ছে 15 উঠবে, 3 নেমে গেলে মানে 12, এইভাবে উঠবে। তার মানে একটা জিনিস তো দেখছো যে একবার সে 15 মিটার উঠে পড়েছিল, কিন্তু তারপরে আবার পরের মিনিটে পিছলে নেমে আবার 12তে চলে আসি। অর্থাৎ রেজাল্ট্যান্ট বা নিট 12 মিটার ওঠা মানে কিন্তু তার আগে কি হবে, যে সে বেশি উঠে পড়েছিল 15 দিয়ে, আবার পিছলে চলে আসে। এই কনসেপ্টটা শুধু এখন মনে রাখো, কেন বলছি পরে কাজে লাগবে আমার। তাহলে বলছি যে বাঁদর 60 মিটার উঁচু পড়লে উঠতে শুরু করে, প্রথম মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে 3 মিটার নামছে, তাই তো? মানে হচ্ছে প্রথম মিনিটে ওঠে 6 মিটার, পরের মিনিটে নামে 3 মিটার। তাহলে অতএব 6 - 3 মিটার সমান 3 মিটার ওঠে 2 মিনিটে, তাই তো? মানে 1 মিনিটে 6 মিটার উঠলো, পরের মিনিটে 3 মিটার নেমে গেল, তার মানে 6 - 3 মানে 3 মিটার উঠছে 2 মিনিটে। তাহলে হচ্ছে 1 মিটার ওঠে 2/3 মিনিটে। 1 মিটার উঠে করবো না, যে 3 মিটার ওঠে 2 মিনিটে। এবার তাহলে তুমি বলবে যে ওকে তো উঠতে হবে 60 মিটার, তাহলে দুই দিক থেকে, দুই দিকে আমরা কি করব, এদিকে 20 গুণ করে দিই, তাহলে 3×20 = 60, 60 মিটার উঠবে 40 মিনিটে। তাই হবে কি? তাই হবে না। কেন? তার কারণ তোমাকে এখানে একটা প্রুফ দেখালাম যে আমরা যদি বলি যে বাঁদরটা 12 মিটার উঠে আছে, তার মানে কি ও 15 মিটার উঠে গেছিল দিয়ে কিন্তু 12 মিটারে নেমে এসেছে 3 মিটার পিছলে। তো এটা মনে রাখতে হবে, যখন সে 60 মিটার উঠে যাবে টপে, সে 60 মিটার তো টপে উঠে গেল, আর নামবে না। 60 মিটার উঠে গেলে পরে কিন্তু সে আর নিচে নামবে না, এটা মনে রাখতে হবে। তো এই কারণের জন্যই আমরা যদি দেখো উভয় দিকে 20 যদি গুণ করি, তাহলে 3×20 = 60 হয়ে যায়। তার মানে 60-এর হিসাব মানে কি, সে অলরেডি 63 মিটার উঠেছিল দিয়ে আবার নিচে নেমে এসেছে 3 মিটার, তবেই 60 হবে। তাহলে আমরা অত ক্যালকুলেশন করবো কেন, যেখানে টোটাল ওকে 60 মিটারই হাইট উঠতে হবে, সেজন্য হবে না। আবার যদি আমরা 19 গুণ করি, 3×19 = 57 হয়, এই 57 মানেও কিন্তু কি 63 মিটার উঠে পড়েছিল দিয়ে আবার নিচে নেমে এসেছে। 19 দিয়েও সেজন্য গুণ হবে না, তাই উভয় দিকে কি করবো, 18 দিয়ে গুণ করতে হবে। তাই হচ্ছে কি 18 × 3 মিটার সমান 54 মিটার ওঠে 36 মিনিটে। তাই এখানে কি দিয়ে দেবো, যে 18-এর বেশি গুণ করলে, 18 এর বেশি দিয়ে গুণ করলে বাঁদরটি 60 মিটারের বেশি অতিক্রম করবে। তাহলে 54 মিটার উঠলো সে 36 মিনিটে। এবার দেখো প্রতি জোড় মিনিটের পরে, মানে 2 মিনিট হলো, 2 মিনিটের পরে কি সে আবার উঠবে, ওঠার পালা। 4 মিনিট হবে, 4 মিনিট পরে ওঠার পালা, তাহলে জোড় হয়ে গেলে 36 মিনিট, মানে 36 মিনিট পরে কি হবে, আবার উঠবে উপরে। তাহলে 54 মিটার উঠলো, আর কত মিটার পড়ে থাকলে, 6 মিটার। ঠিক আছে, তাহলে বাকি হচ্ছে যে কি, অতএব বাকি 6 মিটার উঠবে 1 মিনিটে। তাহলে অতএব মোট সময় লাগবে, আগের ওই 36 মিনিট আর এদিকে হচ্ছে 1 মিনিট, মানে হচ্ছে 37 মিনিট। তাহলে অবশ্যই 40 মিনিট নয়, ঠিক আছে, 37 মিনিট সময় লাগবে। এক ব্যক্তি প্রতি ঘন্টায় 18 কিমি বেগে ঘোড়ায় চড়ে।